মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টিতে যেভাবে ছাতা ধরেছেন, এই ছাতাটা 24 সালে গোটা দেশের মাথায় ধরবেন। लोकसभा अभी देर है, लेकिन प्लानिंग तो पहले से ही करना पड़ता है। মোদি বিরোধিতার নাম করে যারা ময়দানে নেমে পড়েছেন, তারা এখন ঠিক করুন যে তাদের গ্রুপ কে। ভালো লাগা, কাছে আসা, পাশে বসা, এগুলো থাকে। बंगाल को स्टेट का जो नेम चेंज करने का बात है, उसको बारे में मैंने चर्चा किया। দল হিসেবে বিজেপি চিরকালই পশ্চিমবঙ্গের নাম বদলের বিরুদ্ধে। कल मेरे को सोनिया जी का पास भी, सोनिया जी मेरे को चाय में बोला, प्राइम मिनिस्टर का पास मिलने के लिए गया था। ये विजिट हमारा पूरा पार्टी से विजिट है। ট্রেলার আজকে আমরা দেখালাম, পিকচার अभी বাকি है। 16 আগস্ট রাজ্য জুড়ে খেলা হবে দিবস পালন তৃণমূলের। জেলায় জেলায় প্রস্তুতি শুরু। প্রস্তুতি ত্রিপুরাতেও। পাল্টা বিজেপিও 9 থেকে 16 আগস্ট রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ পালন করবে। খেলা একটা হয়েছে, খেলা আবার হবে। 16ই আগস্ট খেলা দিবস হিসেবে পালিত করব। 21-এর ভোটে তৃণমূলের স্লোগান ছিল খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বাংলায় বিপুল জয়ের পর এবার তৃণমূলের টার্গেট দিল্লি। আবার খেলা হবের আহ্বান, এবার খেলা হবে দিবস। 16ই আগস্ট রাজ্য জুড়ে খেলা হবে দিবস পালন করবে তৃণমূল। খেলা হবে দিবসে তুলে ধরা হবে রাজ্য সরকারের কাজের খতিয়ান। বিভিন্ন ক্লাবকে মোট 1 লক্ষ ফুটবল দেওয়া হবে। আইএফএ স্বীকৃত 283টি ক্লাবকে 10টি করে ফুটবল দেওয়া হবে। ক্ষুদ্র ও ছোট মাঝারি শিল্প দপ্তরের আওতায় রিফিউজি হ্যান্ডিক্রাফটসের সদস্যরা ফুটবল তৈরি করেছেন। নথিপত্র তৈরির দায়িত্বে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। গ্রাম ও শহর মিলিয়ে 1 লক্ষ বল দেওয়া হবে। ইতিমধ্যেই 50,000 বল তৈরি হয়েছে। এখানে খেলা মানে একটা দৌড়, এবং সেখানে একদিকে কর্মসংস্থান, একদিকে ইউথ, একদিকে স্পিড, একদিকে পজিটিভিটি, সেটা অন্যান্য রাজ্য পালন করতে চাইছে। এটা অত্যন্ত ইতিবাচক দিক। বিজেপি শাসিত ত্রিপুরাতেও খেলা হবে দিবস পালন করবে তৃণমূল। সেখানে 4 জেলায় পালিত হবে কর্মসূচি। আগামী 16ই আগস্ট পাহাড় থেকে সমতল সমস্ত ক্লাবগুলোতে আমরা কিছু ফুটবল ডিস্ট্রিবিউট করব। খেলা তো অলরেডি ত্রিপুরায় শুরু হয়ে গেছে, কিন্তু ওই খেলার গতি আরো বাড়িয়ে দেওয়ার জন্য এই 16ই আগস্টকে বেছে নেব। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশের একাধিক জায়গায় ইতিমধ্যেই খেলা হবে স্লোগান হিসাবে প্রকাশিত হতে শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের পোস্টার এবং দেওয়াল লিখনেও খেলা হবেকে ব্যবহার করছে। ফলে 16ই আগস্ট পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরাতেও খেলা হবে দিবস পালন করে আসলে তৃণমূল কংগ্রেস এই স্লোগানটিকে জাতীয় স্তরে মান্যতা দিতে চায়। 21শে জুলাই পাল্টা শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করে বিজেপি। এবার তৃণমূলের খেলা হবে দিবসের দিনেও পথে নামছে বিজেপি। তৃণমূলের খেলা হবে দিবসের পাল্টা বিজেপির কর্মসূচি। 9 থেকে 16ই আগস্ট রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ বাঁচাও সপ্তাহ পালন করবে পদ্ম শিবির। এছাড়াও অগস্টে ভোট পরবর্তী অশান্তির অভিযোগে বিজেপি যুব মোর্চার কলকাতা চলো অভিযান। 20শে আগস্ট বিজেপি যুব মোর্চার রাজ্য সম্মেলন। রাজ্যের সমস্ত জেলায় সর্বত্র জেলা শাসকের দপ্তরে তারা ঘেরাও করবেন। পাশাপাশি ভোট পরবর্তী হিংসা, রাজ্যের অগণতান্ত্রিক পরিস্থিতি এবং ভ্যাকসিন দুর্নীতি সহ যে একাধিক দুর্নীতির অভিযোগ রাজ্য বিজেপি নেতৃত্ব তুলে আনছে, সেই সমস্ত নিয়েই তারা সওয়াল করবে। ক্যামেরায় সুরজ প্রসাদ গুপ্তা ও জ্যোতির্ময় বসুর সঙ্গে আবির ঘোষাল ও সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। খেলা হবে, খেলা হবে। বিধি মেনে এজলাসে মামলা না পাঠানোর অভিযোগ। এবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের এজলাস বয়কট আইনজীবীদের একাংশের। এই কারণের জন্য তাতে আজকের জেনারেল বডির মিটিংয়ে আনঅ্যানিমাসলি একজনও তার বিরোধিতা করেনি। তারা এই রেজুলেশন পাস করে বলেছে আজকে 2টো থেকে এই জায়গায় প্রধান বিচারপতি এজলাস বয়কট করা। বার অ্যাসোসিয়েশন অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করেনি। সম্প্রতি বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে একটি মামলা ডিভিশন বেঞ্চে পাঠানো হয়। না জানিয়েই কেন মামলা সরানো হলো, এই প্রশ্ন তোলেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। এবার একেবারে বয়কট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এজলাস বয়কট আইনজীবীদের একাংশের।
ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। যদিও সন্ধ্যের যে বৈঠক, সেই বৈঠকে সিদ্ধান্ত বদল হয়েছে যে রাজেশ বিন্দেলের বেঞ্চ বয়কট করা হবে না। হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন এমনই সিদ্ধান্ত নিয়েছে। কথা বলবো, অর্ণব হাজরা রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের যে সরকারি প্যানেল, তারা সন্ধ্যে গভর্নিং বডির বৈঠকে বসে এবং সেই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে যে হাইকোর্টের বারের সহ সম্পাদক রিজু ঘোষাল আইনজীবী, তিনি যে বৈঠক এনেছিলেন, যে বৈঠকে মিটিং এ সিদ্ধান্ত হয়েছিল, অর্থাৎ আইনজীবীদের একাংশের যে সিদ্ধান্ত ছিল রিজু ঘোষালের চিঠি সূত্রে, সেটা অবৈধ, সেটাকে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের যে নিয়ম বা বিধি রয়েছে সেটা ভেঙে করা হয়েছে। কাজেই ওই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সরকারিভাবে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। কাজেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছে সেটা একাংশ আইনজীবীর, সেটা হাইকোর্ট বার সেটার বিরোধিতা করছে এবং কাল থেকে সরকারিভাবে বার অ্যাসোসিয়েশন জানিয়ে দিলে এই জিবি করে কাল থেকে কোনো বেঞ্চ বয়কট হবে না। প্রয়োজনে যেভাবে এই হাইব্রিড হিয়ারিং, অর্থাৎ ফিজিক্যাল অর্থাৎ এজলাসের মধ্যে আইনজীবীর উপস্থিত থেকে এবং একই সঙ্গে ভার্চুয়াল মোডে হিয়ারিং এ উপস্থিত থেকে এটাকে অর্থাৎ শুনানিগুলো আরো ত্বরান্বিত করার যে চেষ্টা বা উদ্যোগ বার অ্যাসোসিয়েশন নিয়েছে, অর্ণব, তাহলে কালকে একেবারে হাইকোর্টের কাজ স্বাভাবিকই থাকছে? দেখো, কালকে সরকারিভাবে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন তারা বলছে স্বাভাবিক থাকছে, কিন্তু হাইকোর্টের আইনজীবীদের একটা অংশ কিন্তু এখনো বয়কটের পক্ষে। কাজে কালকে সকাল 11টার সময় যখন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ বসবে শুনানির জন্য, তখন আইনজীবীদের তরফে যদি তার প্রতিবাদ হয়, সেক্ষেত্রে একটা সম্মুখ সমর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় কালকে এই পরিস্থিতির পরিবর্তন হয় কিনা, সরকারিভাবে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন তাদের এই সিদ্ধান্ত, বয়কটের সিদ্ধান্ত নেওয়া আইনজীবীরা আদৌ মানেন কিনা, সেটা অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তবে একটা দুরকম মত তৈরি হয়ে গেছে আইনজীবীদের মধ্যে, আড়াআড়ি বিভাজন হয়ে গেছে। একদল চাইছে বয়কট, একদল চাইছে বয়কট নয়। কাজে একটা সম্মুখ সমরের সমূহ সম্ভাবনা। কাল সকাল 11টার সময় এই বিষয়টা আরো স্পষ্ট হবে আদৌ এই শুনানি হবে না, কারণ কালকেই ভোট পরবর্তী অশান্তি মামলারও শুনানি রয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চে। কাজে সব মিলিয়ে একটা গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে বুধবার কলকাতা হাইকোর্টের জন্য। ধন্যবাদ অর্ণব। এদিকে ভোট পরবর্তী অশান্তির অভিযোগ নিয়ে এনএইচআরসি কমিটির দেওয়া রিপোর্ট চ্যালেঞ্জ করে হাইকোর্টে জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ ভৌমিক। রিপোর্টে কুখ্যাত দুষ্কৃতীর তালিকায় তাঁদের নাম রয়েছে। কিভাবে তাঁদের নাম এই তালিকায় এলো, এই প্রশ্ন তুলে আদালতে দ্বারস্থ হয়েছেন রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল বিধায়ক। তাঁদের দাবি, কমিটি একতরফা রিপোর্ট দিয়েছে। ভোট পরবর্তী অশান্তির যে অভিযোগ, সেই অভিযোগ নিয়ে এনএইচআরসি যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে বেশ কয়েকজন তৃণমূল নেতা মন্ত্রীর নাম ছিল। এ নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ ভৌমিক তারা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। তারা বলছেন, কি করে দুষ্কৃতী তালিকায় তাদের নাম এলো। দেবাঞ্জনের পর এবার রাজর্ষি ভট্টাচার্য। পুলিশের জালে ফের ভুয়ো আইপিএস। বেলঘরিয়া থেকে নিরাপত্তারক্ষী চালক সহ গ্রেপ্তার রাজর্ষি। উদ্ধার নীলবাতি লাগানো গাড়ি, নগদ টাকা, বন্দুক, গুলি। ভুয়ো ডাক্তার হাজরার সংখ্যা ক্রমেই বাড়ছে। দেবাঞ্জন দেবের পর এবার রাজর্ষি ভট্টাচার্য। পুলিশের জালে জাল আইপিএস। অভিযোগ, নিজেকে আইপিএস অফিসার পরিচয় দিতেন রাজর্ষি। কখনো বলতেন এনআইএ অফিসার। নীল বাতি লাগানো গাড়িতে ঘুরে বেড়াতেন, সঙ্গে সব সময় সশস্ত্র নিরাপত্তা রক্ষে। প্রাথমিকভাবে তার ভুয়ো পরিচয় কেউ ধরতে পারেনি, কিন্তু শেষ রক্ষা হলো না। পার্ক স্ট্রিট থানায় জাকির হোসেন নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, রাজর্ষি তাঁর থেকে 2 লাখ টাকা দাবি করেন। রাজর্ষি বলেন, জাকিরের নামে অনেক কেস রয়েছে, টাকা না দিলে গ্রেপ্তার করার হুমকি দেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। গ্রেপ্তার করা হয় রাজর্ষি ভট্টাচার্য, তাঁর নিরাপত্তারক্ষী অভিজিৎ দাস ও গাড়ির চালক মোহাম্মদ সিকান্দারকে। প্রতারণা, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় শুরু হয়েছে মামলা। উদ্ধার হয়েছে নীলবাতি লাগানো গাড়ি, নগদ টাকা, 2টি বন্দুক, গুলি। পুলিশ সূত্রে খবর, একাধিক 5 স্টার হোটেল, বারে গিয়ে নিজেকে আইপিএস বলে পরিচয় দিতেন রাজর্ষি। গাড়ির চালক নিরাপত্তারক্ষীদের মাইনে দিয়ে রেখেছিলেন। চালক নিরাপত্তারক্ষীরা সবসময় ইউনিফর্মে থাকতেন। তাঁদের কাছে লাইসেন্সড আর্মস ছিল। 1 থেকে 1.5 বছর ধরে নীলবাতি গাড়ি নিয়ে ঘুরতেন রাজর্ষি। রাজর্ষির বাড়ি বেলঘরিয়া দক্ষিণেশ্বরের পি ব্যানার্জি লেনে। মায়ের সঙ্গে থাকেন।
এখনো তো প্রমাণ হয়নি, ওনার শাস্তি হয়নি। এবার ওনার ডিপার্টমেন্ট সেন্ট্রাল থেকে যদি ওনাকে সেট করে তখন সেটা পরের বিষয়। উনি গোয়েন্দা দপ্তরে আছে, আমরা সবাই তাই। ওনার কোনো তুলনা হয় না, সত্যি ওনাকে কেউ ফাঁসিয়েছে, নিশ্চয়ই কেউ ওনাকে ফাঁসিয়েছে, উনি এরকম লোক না। একদিন আমার বাড়ি ঘর টর হচ্ছে, বাড়ি টাড়ি রাখা হচ্ছে, সেই গাড়ি বেরোনোর জন্য ড্রাইভার সাথে আমার একটু খিচেছি হলো, রাজশ্রী ভট্টাচার্য তখন গাড়ি নিয়ে চলে গেল, আবার ঘুরে এসে আমার গলির ভেতর ঢুকে আমার হাতটা চেপে ধরে দুখানা রাব গালাগালি দিল। আমি বললো ভেতরে ঢুকিয়ে দেবো, মেশিন ছিল তখন, মেশিন দেখাচ্ছি। শিল্পকলায় উৎসাহী রাজর্ষি হঠাৎ কেন আইপিএস পরিচয় দিতে গেলেন? নেহাতি লোক ঠকানো নাকি প্রবল উচ্চাকাঙ্ক্ষা? সমাজের এলিট শ্রেণীতে নিজেকে দেখার অদম্য বাসনা? বারবার এই প্রশ্নগুলোই তুলে দিচ্ছেন দেবাঞ্জন, সনাতন, রাজর্ষিরা। ফের শহরে ভুয়ো আইপিএস অফিসার গ্রেপ্তার হলো গুন্ডা দমন শাখার হাতে। নীলবাতির গাড়ি নিয়ে, পুলিশের গাড়ি নিয়ে একেবারে আইপিএস অফিসারের আদলে বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়াতো। ক্যামেরায় শশী পালের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। এদিকে বালি খাদানের নয়া পোর্টাল এখনই নতুন কোনো খাদানের ছাড়পত্র নয়। জেলা শাসকদের সঙ্গে বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব। আরও খাদান এলাকা খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। বালি খাদানের এবার নয়া পোর্টাল, মুখ্য সচিবের তরফে একটি নির্দেশ জেলা শাসকদের দেওয়া হয়েছে। সোমরাজ বন্দ্যোপাধ্যায় বিস্তারিত বলবে। সোমরাজ, ঠিক কি নির্দেশ মুখ্য সচিবের? দেখো, আজকে মুখ্য সচিব একটি বৈঠক করেন জেলা শাসকদের সঙ্গে এবং সেখানে মূলত বালি খাদান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একটি নতুন করে পলিসি তৈরি করবে সেই পলিসির বিষয় নিয়ে আলোচনা হয়, যেটা নবান্ন সূত্রে খবর। সেই বৈঠকেই 8 দফা নির্দেশ মুখ্য সচিব দিয়েছেন, যেখানে প্রথমত তিনি জানিয়েছেন যে নতুন করে কোনো খাদানকে, বালি খাদানকে ছাড়পত্র দেওয়া হবে না বা নতুন করে কোনো লিজ দেওয়াও হবে না। শুধু তাই নয়, বেশি করে যাতে মাইনিং এরিয়াস গুলো রয়েছে সেগুলো খুঁজে বের করতে হবে। তার পাশাপাশি একটি বালি খাদানের জন্য একটি পোর্টাল তৈরি করা হচ্ছে। সেই পোর্টাল তৈরি করার পরবর্তী সময় যে যানবাহনগুলি থাকবে, অর্থাৎ যেগুলি এই মাইনিং এর কাজে ব্যবহৃত হবে, সেই যানবাহনগুলিকে রেজিস্ট্রেশন করা হবে। অর্থাৎ যে বিভিন্ন সময়ে যে অভিযোগ উঠছিল সেই অভিযোগের নিরিখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তত জেলা শাসকদের এমনটাই জানানো হয়েছে, নবান্ন সূত্রে তেমনটাই খবর। এবং এই বালি খাদানের জন্য একটি পোর্টাল তৈরি করা হচ্ছে, যাকে বলা হচ্ছে স্যান্ড মাইনিং পোর্টাল, এবং সেই পোর্টালটি খুব দ্রুত করবে রাজ্য সরকার, এমনটাই জেলা শাসকদের বলা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। রাজ্যের হাতে নতুন অস্ত্র, সৌধ রক্ষণাবেক্ষণের বরাদ্দ নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। লোকসভায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রীর দেওয়া পরিসংখ্যানই বলছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে সৌধ রক্ষণাবেক্ষণের বরাদ্দ বেড়েছে এ রাজ্যের থেকে। লোকসভায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি সোমবার জানান, সারা দেশে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আওতায় মোট ৩,৬৯৩টি সৌধ আছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ১৩৫টি সৌধ। সৌধ সংরক্ষণে রাজ্যগুলিকে আর্থিক বরাদ্দ দেয় কেন্দ্র। লোকসভায় কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এ নিয়ে লিখিত জবাব দিয়েছে। কেন্দ্রের দেওয়া গত ৩ আর্থিক বছরের পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গ সহ ওড়িশা, ঝাড়খণ্ডের মতো অবিজেপি রাজ্যে সৌধ রক্ষণাবেক্ষণের অর্থ বরাদ্দ কমেছে। বরাদ্দ বৃদ্ধি পেয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডে। কেন্দ্রের দেওয়া পরিসংখ্যানের তথ্য বলছে 2018-19 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের কলকাতা সার্কেলকে সৌধ সংরক্ষণে কেন্দ্র দিয়েছে 10,74 লক্ষ টাকা। 2019-20 অর্থবর্ষে 8,15 লক্ষ। 2020-21 আর্থিক বছরে আরও কম, 6,03 লক্ষ। অথচ 2018-19 অর্থবর্ষে উত্তরপ্রদেশের সারনাথ সার্কেলের জন্য বরাদ্দ হয়েছে 2,55 লক্ষ টাকা। 2019-20 অর্থবর্ষে 3,20 লক্ষ টাকা। 2020-21 আর্থিক বছরে 4,38 লক্ষ টাকা। একইভাবে উত্তরাখণ্ডের দেরাদুন সার্কেলের জন্য সৌধ সংরক্ষণে 2018-19 অর্থবর্ষে বরাদ্দ হয় 82 লক্ষ টাকা। পরের অর্থবর্ষে বরাদ্দ বেড়ে 3,59 লক্ষ টাকা। তারপরের অর্থবর্ষে আরও বেড়ে 4,60 লক্ষ টাকা। বিজেপি শাসিত রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের থেকে বেশি টিকা পাঠানোর অভিযোগ উঠেছে বারবার। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দেওয়া পরিসংখ্যানেও তা স্পষ্ট হয়েছে। এবার সৌধ রক্ষণের বরাদ্দেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। পর্যবেক্ষকদের একাংশের মতে মোদী সরকারের দেওয়া তথ্যই এবার অস্ত্র করতে পারে বিরোধীরা। নিউজ 18 বাংলা।